মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে। ভালোবাসি তোকে, সেই পুরনো অনুভবে এমনের জগতের রাজকুমারী শুধুই তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত। তবে এই রাত কষ্টের নয়, কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘণ্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শার্ট হাতার টি শার্ট পরেছে। শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে। চুলদাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছেন। চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকছে। মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আকস্মিক বলে উঠল, हाय मैं मर जाऊंगा। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠল। হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের। তারপরও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল। পেস্ট রঙের একটা পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বেরোচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে, দৃষ্টি যেন সরছেই না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো, এখন ভালো লাগছে তো? মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল। ফিদা। মেঘ বিড়বিড় করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে। আবির মুচকি হেসে সহসা আর স্বাভাবিক কণ্ঠে বলল, আমার রুমের টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে। অষ্টাদশী অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে। অধরের কোণে মৃদু হাসিটা এখনও লেগেই আছে। কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে। একটা ছোট বক্স, সাথে একটা বড় বক্স, ছোট একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্পারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। ছোট বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে। বক্স খুলতে চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছা আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড়সড় শখ খেলো। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের রেশমি চুড়ি বক্সে জলজল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুরির দিকে চেয়ে মনে মনে ভাবছে, যেই মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলেন না, উঠতে বসতে এত রাগ দেখান, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি, উনি আসলে এতটা অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে পরে ছবি তুলেছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটা পরেও ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে। বন্যাও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করে বলল, এত গিফট তোকে কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল। আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটাকে নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব? আমার এত ভাল লাগে কেন ওনাকে? সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর মায়াকেও বলেছি বের হবে, অনেক দিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডা তো দেওয়াই যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়েছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলছে, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেওয়ার কে? তোর ভাইরা আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, তুমি বললেই হবে। আর কেউ তো বাসায় নেই, বন্যা, পাখি আর মায়াও আসবে। যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস নি। আর ড্রাইভারকে বল দিয়ে আসতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা দিয়ে চলে যাব।
হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তো তোর ভাইদের মতোই হইতেছিস। গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা তিনজন আগে চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে বান্ধবী বসেছে আড্ডা দিতে। পড়াশোনা পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল। পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়েরও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো। সবকিছু শুনে মায়া আকস্মিক বলে উঠল। আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজনে একসঙ্গে বলে উঠল, কি প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারোর ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে। একটু ঢং করে কথা বলবি, দেখবি উনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে, সাথে উনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। মায়ের নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ, কিন্তু কোনোদিনও কল দেওয়ার সাহস করেনি। আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে। ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক। সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথে, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মুডে ডাক দিল। জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো। কে? মেঘ ঢোক গিলে আহ্লাদি কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি হেসে উত্তর দিল। হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে উঠল। কিরে আবির, কার সাথে কথা বলিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিয়েছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাকি তিনজনই হাঁ করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে। আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে উত্তর দিল। আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এখনই আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে, শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তেই আধার নেমেছে। চেনা নেই জানা নেই আননোন নাম্বার থেকে কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করলো, কথা বেরোচ্ছে না গলা দিয়ে? মায়ার পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। কোথায় বসে বাদারামি করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরো বেশি আশ্চর্যান্বিত হলো। কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এত বড় হয়ে গেছিস? মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো, শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব অবলুদ্ধ করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না? ভাবলি কিভাবে? মেঘ পাথরের ন্যায় বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আবির ভাই কি না কি ভাববে, থাপ্পড় না দিয়ে বসেন আবার। থাপ্পড়ের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল। কি হলো বল? মেঘের গলা কাঁপছে। কোনো রকমের জায়গাটার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলেই কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতেই অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করব না। এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত স্বরে শুধালো। কি হয়েছে, বকা দিছে? পাখি আর মায়া অবুজের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে। দোয়া করো যাতে মারি না খায়। এই কথা শুনে পাখি, মায়ার বন্যাও তটস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারল। মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে বলল, আবির ভাই। বাকি তিনজনের নজর পড়ল সেদিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া আগে দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল। হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম,
মাশাআল্লাহ, এত কিউট জানলে আমিই কথা বলতাম, পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল। আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম। কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনাই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়া কিভাবে রিয়েক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গুটালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দুগাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো। রাগ উঠেছে কেন? আর আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল। আড্ডা দিব না, চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল। কি হয়েছে? কে কি বলেছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারোর নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো। চলে যাবি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভ্রু কুচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো। এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল। রাকিবের হেলমেট নিয়ে আসছে, আমি এটা পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাইয়া রিয়েক্ট করেনি, সেই অনেক। পাখি হাসি মুখে বলছে। মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি থাকবে, দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলাবে। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে, অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট করে প্রশ্ন করলো। কোনটা নিব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল। আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল। কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুটা নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল। এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা হলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন। আমি যদি জানতাম উনি 5টাই নিয়ে নেবেন তাহলে আমি 2টা হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো। কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। হাবিজাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছাড়ছে, ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে। আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, চারিদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছা করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল। ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢোক গিলে বলল। আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো। আমি বলবো। মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতে মিম বলল। আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। কিছু বললি? মিম আকস্মিক বলে উঠল। আপুর কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলছে। তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো। মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল। এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে কথা বলতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুহাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল। ওর কাছে ফোন দে। মিম ভীতস্বরে বলল। আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল। ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে। মিম যথারীতি তাই করলো। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো। কাচ্চিকে এখনই আনতে হবে নাকি 1 ঘন্টা পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটলো পুরো উল্টো। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। পরে আনলেও হবে। ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দও শুনেনি মেঘ।
আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতে আবিরের চোখে পড়ল ফোনে গান বাজছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির লাভ ভাই দেখে হুট করে এ বিষম খেয়ে উঠল আবির। কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আতকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তো তোর ফোনে আছে, তাহলে মামুনিকে দিয়ে বা মিমকে দিয়ে কেন কল করতে হয়? তুই কল করতে পারিস না? মেঘ জিহবায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়েছে রাশভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টাবে, পরক্ষণে মনে হলো যা দেখার তো দেখেই ফেলেছে, এখন আর পাল্টালে কি হবে। মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুক্ষণ পর আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসের কাজের ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, 2 ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ছোট থেকে বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘমাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটির পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। তানভীরটা তো ঠিক মতন পড়ালেখাই করলো না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই। আলী আহমদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। না হলে কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টা স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর কি চিন্তা? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতন ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এটা দেখেছিস? সাথে নিজের মর্জি মাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে। এগুলো নিয়ে তো আর কিছু বললি না, সেসব কথা বাদ দে। আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছুই নেই। আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এইরকমে আবির দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো, তোমাকে কতদিন বলছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ভিতরে ঢুকে পড়াটা ভালো দেখাবে না, তাই ভিতরে ঢুকেনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তোমাদেরকে নিয়েই, তোমরা ভালো থাকি এটাই আমরা চাই। চাচুর দিকে চেয়ে আবির মুচকি হাসলো, তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নিন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমদ খান ডেকে উঠলেন। শুন। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, 2 অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব? আলী আহমদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্নও তো নিতে হবে। অফিস তো শেষই, বাসায় যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5 থেকে 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে।
ড্রাইভার গাড়ি নিয়ে আস্তে আস্তে আলী আহমদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন। এই শাহরিয়ার। শাহরিয়ার কাছেই একটা দোকানে কি কিনছিল। আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে। আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।